দর্শক, শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম, অমোচনীয় কালি, ভোটার তালিকা, রেজিস্ট্রার খাতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। প্রথম ধাপে 139 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আগামীকাল যে উপজেলা পরিষদের নির্বাচনটা হবে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আদালতের আদেশে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পরিষদের নির্বাচন বন্ধ করেছে ইসি। এই পর্যায়ে যাচ্ছে জামালপুরের সহকর্মী সাগর ফরাজির কাছে। সাগর, সরিষাবাড়িতে নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানাবেন। প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা আপনি? লোপা, আমি প্রথমে জানিয়ে রাখতে চাই জামালপুরে কিন্তু 2টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। তার মধ্যে কিন্তু সম্প্রতি একটা খবরে কিন্তু আমরা জানতে পেরেছি যে একটি উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু স্থগিত করেছেন। তো এই জায়গায় মূলত আমি যদি ঘটনার সূত্রপাতটা একটু বলতে চাই, গত 23 এপ্রিল থেকে কিন্তু ঘটনার সূত্রপাত সরিষাবাড়ির যে আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম, তার নির্বাচনী প্রচারণায় পথসভায় কিন্তু 2জন তার কর্মী কিন্তু একটি বক্তব্য দেয়। সেই বক্তব্য কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশন যারা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের নজরে আসার পরে কিন্তু ওই 2জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপরে কিন্তু নির্বাচনী যে প্রার্থী রয়েছে তাকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সে নির্বাচন কমিশনের সশরীরে গিয়ে কারণ ব্যাখ্যা করে আসলেও কিন্তু সেই ব্যাখ্যা মনোমতো না হয় কিন্তু মূলত তার প্রার্থিতা বাতিল করা হয়। সেই জায়গা থেকে কিন্তু গতকাল মূলত একটি আদালতে কিন্তু একটি আপিল করা হয়। আপিলের পরবর্তীতে কিন্তু আদালত জানায় যে মূলত তার নির্বাচন করতে কোনো আইনি জটিলতা নেই। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন কমিশন, নির্বাচন কর্মকর্তারা সরিষাবাড়ি গিয়ে কিন্তু মূলত এই সিদ্ধান্ত নেয় নির্বাচন বাতিল করার। তো আরেকটি বিষয় বলে রাখতে চাই, প্রতিক্রিয়ার বিষয় যেটি বলেছেন, মূলত প্রার্থীদের একটি প্রতিক্রিয়া। বাকি যে প্রার্থী রয়েছে ওই উপজেলায় 6 জন প্রার্থী, মূলত ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান, 6 জন প্রার্থী 2জন করেছিল। তো সেই জায়গা থেকে কিন্তু প্রার্থীদের কিন্তু একটি প্রতিক্রিয়া রয়েছে যে শুধু এই পদে নির্বাচন বন্ধ রেখে অন্যান্য পদে নির্বাচনে তারা কথা জানান। আর ভোটারদের মধ্যে তেমন কোনো মূলত আমেজ এখন আমরা দেখতে পাইনি বা শুনতে পাইনি। লোপা, সাগর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কেউ প্রভাবিত করতে চাইলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, এমনটা জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ব্রিফিংয়ে সিইসি বলেন, নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। এটা নিয়মরক্ষার ভোট নয়, বরং গণতন্ত্রের জন্য এই নির্বাচন অনিবার্য। সিইসি উল্লেখ করেন, কে কোন দলের প্রার্থী এটা কমিশনের দেখার বিষয় না, কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা। সিইসি বলেন, প্রার্থীদের হলফনামা যাচাই এবং প্রতিযোগিতামূলকভাবে নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব। নির্বাচন যেন প্রভাবমুক্ত হয় সেজন্য কমিশন সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান কাজী হাবিবুল আওয়াল। আমরা চেষ্টা করছি টোটাল নির্বাচনের যে প্রক্রিয়া এটাকে স্বচ্ছভাবে আয়োজন করা। স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে। সেই দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের সন্তান স্বজনের প্রার্থী হওয়ার বিষয়ে কিছুটা নমনীয় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্বজনদের মধ্যে ত্যাগী কর্মীরা ভোটে দাঁড়াতে পারবেন, তবে স্ত্রী সন্তানদের বিষয়ে কোনো ছাড় নাই। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এখনো মাঠে কয়েকজন মন্ত্রী এমপির সন্তান, এমনকি কোথাও কোথাও এমপি পুত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী। বলা হয়েছে, যারা সিদ্ধান্ত মানছেন না তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবেই, যার প্রতিফলন থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে।
স্বজনদের মধ্যে ছেলে মেয়ে স্ত্রী এই তিনজন করতে পারবে না। আমি তো বাগিনা হিসাবে রক্তের মধ্যে পড়ি না, নিকট আত্মীয়ের মধ্যে পড়ি না, আমি নির্বাচন করতে পারবো। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে, তো সেখানে প্রশ্নটা হচ্ছে আমার এই প্রার্থীটার পেছনে সমর্থন আছে কিনা বা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। এখানে শাস্তির নানাবিধ সিস্টেম আছে, এখানে কোনো শাস্তি প্রকাশ্য হয়, কোনো শাস্তি অপ্রকাশ্য হয়। তো যারা নির্দেশনা অমান্য করবেন তারা নিঃসন্দেহে কোনো না কোনোভাবে শাস্তি বা তিরস্কারের আওতায় আসবেন। আগামী 10 দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও টানা বৃষ্টিপাত হতে পারে। সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি জানান, বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে, তবে সে সময় গরমের তীব্রতা তুলনামূলক কম থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সারাদিন বৃষ্টি না হলেও দিনে 2-1 বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। বৈরী আবহাওয়ার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ফেনীতে সর্বোচ্চ 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 24 ঘন্টায় ঢাকা ও রাজশাহীতে দিনের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আর 5 দিন এই যে বৃষ্টির প্যাটার্ন, এই প্যাটার্নটা কন্টিনিউ করবে, এমনকি এটা আরও বাড়তেও পারে। সেক্ষেত্রে ধরে নেন আপনার 7-8 দিন ওই রকম তাপমাত্রা আর উঠবে না, মোটামুটি সহনীয় পর্যায়ে থাকবে। এবং এমনকি এটার যে এখন যে আমাদের যে মডেল অ্যানালাইসিস আছে, এটা দেখাচ্ছে যে আগামী 7-8 দিন এমনকি 10 দিনও এটা এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে। আজও বৃষ্টি হয়েছে কয়েক জেলায়। 1 মাস তীব্র দাবদাহের পর অবশেষে উত্তরের জেলা লালমনিরহাটে স্বস্তির বৃষ্টি নামে দুপুরে। আধা ঘন্টার হালকা বৃষ্টিতে ভিজে যায় প্রকৃতি। গত 2 দিন জেলার উপর দিয়ে বৃষ্টি ছাড়াই বৈশাখী বাতাস বইছিল। দুপুর 2টার দিকে শুরু হয় বৃষ্টি। প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি, তারপর মুষলধারে। বৃষ্টির পর কমে আসে তাপমাত্রা, ঝিরে ঝিরে বাতাস বইছে জেলায়। এতে কিছুটা হলেও মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আমাদের যে তীব্র তাপ, সূর্যের যে তাপপ্রবাহ ছিল, মানুষের কিন্তু জনজীবন একেবারেই থমকে গিয়েছিল। দীর্ঘদিন পর বৃষ্টি হলো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। বৃষ্টিটা উপভোগ করার জন্য ছাতা নিয়ে বের হয়েছি এবং বৃষ্টিটা মোটামুটি উপভোগ করছি, শরীর জুড়িয়ে যাচ্ছে। ঝড় শিলাবৃষ্টিতে লন্ডভন্ড মুন্সিগঞ্জ ও হবিগঞ্জের কয়েকশো হেক্টর জমির ফসল। ঘূর্ণি বাতাসে নুয়ে পড়েছে হাওরের পাকা ধান। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত মৌসুমী শাকসবজিও। ক্ষতিগ্রস্ত জমি থেকে ধান কাটতে শুরু করেছে চাষিরা। বেশিরভাগ জমির ধানই মিশে গেছে মাটির সাথে, পানির নিচে তলিয়ে রয়েছে জমি। মেঘলা আবহাওয়ায় শুকানো যাচ্ছে না কষ্টের ফসল। আর্থিক লোকসানের মুখে কৃষকের দাবি সরকারি সহায়তার। গতকাল রাত্রে শিলাবৃষ্টির পরে আমরা খেতে আসলাম, আসার পরে দেখি আমাদের কোনো কিচ্ছু নাই, কোনো পাতা, কোনো গাছ কিচ্ছু নাই, শুধু ভাঙি এগুলা হিলে নষ্ট করে ফেলছে। কচু লাগাই না আছে, ওই যে এরিধান লাগাইছে, এরিধান আমার গেছে গা, ধনসা লাগাইছে, নানান ফসল, সব কোনো ফসল নাই। শিলাবৃষ্টি দিয়ে ধান জড়াইছে আর বাতাসে ধান ফেলাই দিছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার থেকে এখন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জন্য কোনো প্রণোদনা ঘোষণা হয়নি, যার জন্য আমরা কৃষক পর্যায়ে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রণোদনা দিতে পারছি না। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে খাদ্যমন্ত্রী জানান, 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কিনবে সরকার, আর 45 টাকা দরে 11 লাখ টন সিদ্ধ চাল ও 44 টাকা দরে কেনা হবে 1 লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও লেবার যেন কৃষকদের হয়রানি না করতে পারে, সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ধান ও চালের গুণগত মান ভালো হওয়ার বিষয়েও খাদ্য কর্মকর্তাদের নজর রাখার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি। এরই মধ্যে হাওরে 98 থেকে 99 ভাগ ধান উঠে গেছে। 10 থেকে 12 দিনের মধ্যে সারা দেশের ধান উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। কোনো কৃষক যদি ধান নিয়ে গোডাউনে আসে আর দেখা যায় যদি তার ময়েশ্চার 16% বা 15% আছে, তাহলে অটোমেটিকলি আবার সেই ধান শুকাতে কৃষক হয়রানি হবে। যাতে কৃষক হয়রানি না হয় সেই কারণে
কৃষি দপ্তরে সে ময়েশ্চার মিটার দিয়ে তারা ওই কৃষি উপকারী সহকারী কর্মকর্তারা তারা ওই ময়েশ্চার চেক করে আসবে এবং তাকে বলবে তোমার ধান ফিট এখন নিয়ে যাও। প্রকল্প গ্রহণের আগে তা জনগণের কল্যাণে কতটুকু কাজে লাগবে তা বিবেচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনকালে এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কতটুকু উন্নতি হবে, সেটি কতটা মানুষের কাজে লাগবে সেই বিবেচনা আগে করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি পরিকল্পনায় অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে এবং এর ফলাফল কী হবে তা নিয়ে গবেষণা করতে হবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ আরও অনেকে। উন্নয়নটার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতাও বাড়বে, পরনির্ভরশীলতা কমবে, কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখন আমাদের সময় আসছে যে 2021 থেকে 41, এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে, প্রত্যেকটা পরিকল্পনায় সকলের আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে। আগামীকাল যেসব উপজেলায় জালিয়াতি নির্বাচন হবে, জনগণ সে নির্বাচনে যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে কথা বলেন তিনি বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করতে চাচ্ছে সরকার। রিজভী বলেন, একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ। এসব প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী লীগ নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করে বিএনপি। একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘার বেশি জমি করেছেন, খবরের কাগজে এসেছে মাত্র 2 টার্ম ক্ষমতায় থেকে। অনেকে 12,000 গুণ 18,000 গুণ সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। হজ যাত্রীদের ভিসা নিয়ে কোনো সমস্যা নেই জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সচিবালয়ে। হজ যাত্রীদের ভিসা নিয়ে সাংবাদিকদের তিনি জানান, 85,085 জন নিবন্ধিতের মধ্যে 20,000-এর মতো ভিসা হয়েছে, বাকিদের ভিসাও ধারাবাহিকভাবে হবে। এক্ষেত্রে সৌদি সরকার সুবিধা পাবে বলেও জানান তিনি। বলেন, গত বছরের চেয়ে এবার যাত্রী কম যাচ্ছে, কারণ গত 1 বছরে 5 লাখের মতো হজ যাত্রী ওমরা করতে গেছে। তাছাড়া বৈশ্বিক আর্থিক সংকটের প্রভাবের কারণেও এবার যাত্রী তুলনামূলক কম। এক এক সময় এক একটা ইস্যু নিয়ে আপনি অসুবিধার সৃষ্টি হয় এবং সেগুলোকে আমরা সামনে রেখে যাতে সেই অসুবিধাগুলো না হয় এটা দূর করার জন্য সেই আমরা চিন্তা ভাবনা করে আমরা সেগুলোকে যাতে এই সম্মুখীন ওইরকম খারাপ কোনো কিছু সম্মুখীন হতে না হয় তার জন্য আগে থেকে আমরা প্রস্তুতি নিয়েছি। তারপরেও যা হবে না এমন কথা কেউ বলতে পারে না, 100% সুন্দর স্মুথলি হবে এই কথাটা কেউ বলতে পারে না। হজের ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। একথা জানিয়েছেন হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম। এদিকে হজ যাত্রীদের ভিসার ক্ষেত্রে নীতিমালায় পরিবর্তন এনেছে সৌদি আরোপ করা হয়েছে নতুন বিধিনিষেধ। এখন থেকে হজ ভিসা নিয়ে কেবল মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণের সুযোগ পাবেন মুসল্লিরা। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। 2024 সাল থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। হজের ভিসা নিয়ে চাকরি, বসবাস অথবা অন্য শহরে ভ্রমণের সুযোগ পাবেন না মুসল্লিরা। অংশ নিতে পারবেন শুধু হজের আনুষ্ঠানিকতায়। বিধিনিষেধ লঙ্ঘনকারীরা ভবিষ্যতে সৌদিতে হজে অংশগ্রহণের অনুমতি পাবেন না বলেও সতর্ক করা হয়। এছাড়া কেবল হজের মৌসুমের জন্য প্রযোজ্য হবে হজ ভিসা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। বাজারে পণ্যের যোগান স্বাভাবিক রেখে অসাধু ব্যবসায়ীদের মোকাবেলা করতে চায় সরকার। একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সকালে মে মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। জানান, আগামীতে মৌসুমি কৃষি পণ্য মজুদে আলাদা বাফার স্টক করবে সরকার। প্রতিমন্ত্রী জানান, ডলার সংকট সত্ত্বেও গত কয়েক মাসে 17,500 টন খাদ্য আমদানি করেছে সরকার। নিষেধাজ্ঞার পরও পেঁয়াজ এসেছে ভারত থেকে। আগামীতে পণ্য মজুদে আরও নতুনত্ব আসবে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে টিসিবি নির্ধারিত দোকান থেকে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ। ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। খুলনায় নদীতে পড়ে যাওয়া শিশুর এখনও সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফায়ার সার্ভিস জানায়, গতরাত 10টার দিকে পরিবার পরিজনের সাথে ঘুরতে গিয়ে বটিয়াঘাটা ও দাকপ উপজেলার পানখালী ঘাটে ফেরি ও পন্টুনের মাছের ফাঁকা দিয়ে নদীতে পড়ে যায় 7 বছরের মেয়ে রিধি রায়। পরিবারের সদস্যরা জানায়, রাতে ট্রলার থেকে নামার পর সবাই যখন কিনারে ভিড়িয়ে থাকা ফেরির উপর দিয়ে হাঁটতে থাকে, তখন শিশুটি সবার নজর এড়িয়ে সামনের দিকে অগ্রসর হলে পল্টনের মাঝখানে ফাঁকা অংশ দিয়ে নদীতে পড়ে যায়। মেয়েটির বাবা রতন রায় উপজেলার মৎস্য অফিসের মেরিন ফিশারিজে কর্মরত। আমি হাত ধরে ধরে উঠেছি ভাই, এখানে পড়ার কোনো কথাই না। আমি জানতাম না যে এখানে এরকম একটা ফাঁক আছে, জানলে তো আর আসতে দিতাম না এইভাবে। ভিতরে ওরা ট্রলারেতে উঠিয়ে উপরে উঠতে গেছে, যে ওই ফাঁকায় পড়ে গেছে, যার পরে মা চিৎকার দিলি আমি উপরের দৌড়ে এসে দেখি আর নেই। খুলনা থেকে এই ডুবুরি টিম এনে তারপর আমরা কার্যক্রম চালাই এবং বৈরী আবহাওয়ার কারণে গতকালকে কাজ করা সম্ভব হয় নাই। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এর আগেও আপনার সাথে কথা হয়েছে, তখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এখনকার কি অবস্থা? উদ্ধার অভিযান কোন পর্যায়ে আছে? উদ্ধার অভিযান কিছু সময় আগে শেষ হয়েছিল, কারণ অন্ধকার ঘনিয়ে আসছে, সে কারণে উদ্ধারকারী ডুবুরি দল আর পানির মধ্যে উদ্ধার কার্যক্রম চালাবেন আজকের মতে। এবং সর্বশেষ উদ্ধারকারী দলটি আমাদেরকে জানিয়েছে এখনও পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি। আমরা দেখাচ্ছি যে এই স্থানে শিশুটি পড়ে গিয়েছিল, অর্থাৎ এই পল্টুন এবং তারপরে একটি ভিড়ানো ফেরি, অচল ফেরি লাগানো ছিল। এর মাঝখানে যে ফাঁকা জায়গাটি, জোয়ার ভাটা বা স্রোতের সাথে কখনো কখনো ফাঁকা কম বেশি হয়, সেই জায়গাটিতে হঠাৎ করেই শিশুটি পড়ে কিন্তু তাকে আর পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা ধরেই নিচ্ছে শিশুটি আর জীবিত নেই, এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সহ অন্যান্য কর্মকর্তারা তারাও ধরে নিচ্ছে যে শিশুটি হয়তো বেঁচে নেই। তবে শেষ সময়ে তার পরিবার, অর্থাৎ আমাদের পিছনে কিছু দূরে রতন রায়, শিশুটি রিধি রায়ের পিতা, তিনি কিন্তু এখনও পর্যন্ত সেই কাল থেকে এই নদীর ঘাটেই কিন্তু অবস্থান করছেন। কখনো নৌকায় উঠছেন, কখনো এদিক ওদিক যাচ্ছেন। আমরা যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে আমরা এক প্রান্তে আছি, আরেক প্রান্তে তার বাবা সহ তার পরিবারের অন্য অন্য সদস্যরা এখানে কিন্তু অবস্থান করছে। যে কোনোভাবে শিশুটির মরদেহ পর্যন্ত শেষ পর্যন্ত পাওয়া যায় কি না সেই প্রত্যাশায় নিয়ে তারা কিন্তু, এবং তিনি বলেছেন যে শিশুটিতে বেঁচে নাই হয়তো এটি তারা খানিকটা নিশ্চিত, কারণ এখানে পড়ে গিয়েছে নদীর মধ্যে, এটুকুন অন্তত যেহেতু নিশ্চিত হওয়া গেছে। তো শেষ সময় যদি মরদেহটা যদি পাওয়া যায়, একমাত্র মেয়ের মরদেহ দেখতে পাওয়ার সেই প্রতীক্ষায় এখনও পর্যন্ত এই নদীর পাড়েই রিধি রায়ের পিতা রতন রায়, তিনি তার আত্মীয় স্বজন নিয়ে অবস্থান করছে। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। তৃতীয় ম্যাচে 166 রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 8 উইকেটে 122 রান। এর আগে চট্টগ্রামে এদিনও দেখা মেলেনি আগ্রাসী ব্যাটিংয়ের। শুরুতে রীতিমতো খাবি খেয়েছেন লিটন দাস আর নাজমুল শান্ত। 28 রানে নেই 2 উইকেট। 21 রানে আসে তানজিদ তামিমের ব্যাটে। এরপর মান বাঁচে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের 87 রানের জুটিতে। অভিষেক হাফ সেঞ্চুরি করে হৃদয় থামেন 57 আর জাকের ফেরেন 44 রানে। শেষ ওভারে 16 রান এলেও স্কোর থামে 165-তে। 14 রানে 3 উইকেট নেন মুজারাবানি। জবাবে পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। টানা 3 ম্যাচ উইকেট তুলে নেন 18 মাস পর দলে ফেরা সাইফুদ্দিন।
31 রান করা মারুমানি ফেরেন মাহমুদুল্লাহর বলে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-কে বাংলাদেশে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নতুন উৎস থেকে আরও তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে IOM-এর মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল কমে যাওয়ায় বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সহায়তার জন্য আরও তহবিল সংগ্রহের জন্য IOM-এর নতুন অংশীদারদের সন্ধান করা উচিত। গণভবনে এই সাক্ষাতে প্রধানমন্ত্রী IOM-কে ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহায়তা করার জন্য বলেছেন, কারণ সেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা পরিষেবা এবং কর্মসংস্থানের পাশাপাশি সব সুযোগ সুবিধা সহ 1 লাখ রোহিঙ্গার আবাস তৈরি করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 30 থেকে 35 হাজার রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তরিত করা হয়েছে। বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধে খেলাপি হয়নি, সেই বিশ্বাসে ফাটল দেখা দিয়েছে। $5 বিলিয়ন পরিশোধ করতে পারছে না সরকার। বিদেশি বিনিয়োগকারী এবং বিমান কোম্পানিগুলো তাদের মুনাফা নিতে পারছে না। সকালে ERF আয়োজিত মোয়াজ্জেম হোসেন শারক বক্তৃতায় এমন অভিমত তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করার সমালোচনা করেন তিনি। বলেন, এতে কেন্দ্রীয় ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, লাভবান হচ্ছে সিন্ডিকেট। আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে, তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না। এটা কয় মাস হয়ে গেছে? তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেননি। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের বহরে এয়ারবাসের নতুন 10টি উড়োজাহাজ যোগ হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। সচিবালয়ে বিমানমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলেইন এয়ারবাস কেনার প্রস্তাব দেন। বিমানবন্দরের সিকিউরিটি ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এসব প্রস্তাব নিয়ে বেসামরিক বিমানমন্ত্রী ফারুক খান বলেন, একই ধরনের উড়োজাহাজ না কিনে 2 ধরনের কিনলে ভালো হবে। বোয়িংয়ের চেয়ে কম মূল্যে এবং প্রযুক্তিগত সুবিধা থাকায় সরকার এয়ারবাস কেনার প্রস্তাব বিবেচনা করছে। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে 1-1.5 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে 10টি এয়ারবাস কেনার সিদ্ধান্ত আছে। ফারুক খান আরও বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে। এয়ারবাস বলতে শুধু ফ্রান্স না, ফ্রান্সে কিন্তু ইউকে আছে, ইউকে, জার্মানি, ফ্রান্স 3 জন মিলে, সুতরাং তারা ওইটাই ইন্টারেস্ট দেখাচ্ছে। সেখানে আমি বলবো, এখন পর্যন্ত আমি যতদূর জানি বেশ ভালো অফার আমরা পেয়েছি। আপনি ঠিকই বলেছেন যে ইন দ্য মিন টাইম বোয়িংও আমাদেরকে একটা ভালো অফার দিয়েছে। আমরা এই অফারগুলিকে আমরা ইভ্যালুয়েট করছি। অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 10 মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি, জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন। দুপুরে ডিএমপির হেডকোয়ার্টারে তিনি সাংবাদিকদের জানান, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ডিএমপি। তাই সবকিছু বিবেচনা করেই জনসমাবেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় 28 অক্টোবরের তিক্ত অভিজ্ঞতা উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, যেহেতু পল্টন এলাকার আশপাশে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, তাই সেখানে জনসমাবেশ না করার বিষয়ে আগেও একাধিকবার সংশ্লিষ্ট সংগঠনের কাছে জানিয়েছিলেন তারা। প্রত্যেক রাজনৈতিক দলকে ডিএমপির দেয়া শর্ত মেনে কর্মসূচি পালনে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। যে কোনো কার্যক্রম চলুক, সেই জায়গাতেও আমরা কিন্তু মোস্টলি পজিটিভ থাকি। আমরা সে কারণেই কিন্তু আমরা যদি কখনো কিছু ব্যত্যয় হয়ে থাকে আমরা ইগনোর করে থাকি, কিন্তু সেই সাথে সাথে কিন্তু আমরা প্রত্যাশা করি যে শর্তগুলো যাদেরকে দিয়েছি তারা অত্যন্ত দায়িত্বশীল জায়গায় আছে, দায়িত্বশীল সংগঠনে আছে, তারা যেন তাদের সম্মান রক্ষা করার জন্য তারা যেন এই শর্তগুলো মেনে চলেন। ভোটের একদিন আগে এক চেয়ারম্যান প্রার্থীকে ব্যাগ ভর্তি টাকা সহ আটকের ঘটনা নিয়ে তুলকালাম হয়েছে পাবনার সুজানগর উপজেলায়। কর্মী সমর্থকরা রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে, ঘেরাও করে থানা। তবে জিজ্ঞাসাবাদ শেষে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন এবং তার 10 কর্মী সমর্থককে আজ দুপুরে ছেড়ে দেয় র্যাব। জব্দকৃত 22,82,000 টাকা নির্বাচনী ব্যয় সীমার মধ্যে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় র্যাব। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয়েছে। শাহিনুজ্জামান শাহিন ভাই
একজন সম্মানী লোক, তাকে মানহানি করানো হয়েছে। তাকে হেয় করার জন্য যে নোংরা একটা পলিসি দিয়ে একটা পরিকল্পনা করে যে কাজটা করা হয়েছে, এটা আসলে আমরা কামনা করি না। এটা একটি ষড়যন্ত্র, র্যাবকে ভুল বোঝানো হয়েছিল। মাইকিং, গাড়ি ভাড়া, এই ধরনের যে সকল ব্যয় থাকে, সেই সকল ব্যয় আমি বলেছি আমি কারো টাকা পরিশোধ করার সুযোগ পাই নাই। তো এটা একটা অত্যন্ত হাস্যকর ব্যাপার যে উনি আজকে অভিযোগ করছে আমি ষড়যন্ত্রকে উনার ধরা ছিল। সবার আন্তরিক প্রচেষ্টা কিন্তু একটা ভালো সমাধান হয়েছে এবং এটা যে অনিশ্চয়তা ছিল আগামীকালের যে নির্বাচন নিয়ে, এটা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। রাফা ক্রসিংয়ের ফিলিস্তিন অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী, মোতায়েন করেছে ট্যাঙ্ক। শঙ্কা যে কোনো সময় শুরু হবে স্থল অভিযান। আশ্রয় নেওয়া বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেল আবিব। তবে রাফা ছেড়ে কোথায় কিভাবে যাবে জানে না বাস্তুচ্যুতরা। দিশেহারা পরিস্থিতিতে আশ্রিত 15 লাখ মানুষ। একসময় আল মাওয়াসি থেকে সরতে বলেছিল, এখন সেখানে যেতে বলছে। এখনো একটি নির্দিষ্ট জায়গা পেলাম না থিতু হওয়ার মতো। আমরা ক্লান্ত, শ্রান্ত। গাজা সিটি, খান ইউনুস, এরপর রাফা। গাজা সিটি, খান ইউনুস এখন ভূতের নগরী। আমাদের বেঁচে থাকার কোনো জায়গা নেই। যখন গাজাবাসীর যাওয়ার মতো নিরাপদ কোনো স্থান নেই, তখন রাফায় বড় ধরনের অভিযান হবে মহাবিপর্যয়কর। যেসব জায়গায় তাদের সরে যেতে বলা হচ্ছে, সেসব স্থানে জীবন ধারণের ন্যূনতম সুবিধা নেই। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হলেও রাফায় অব্যাহত ইসরায়েলের বিমান হামলা। রাতভর বোমাবর্ষণে প্রাণ গেছে 12 জনের। এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজ। তাদের সম্প্রচারিত খবর অনুসারে সোমবার রাতে তাল আল সুলতান এলাকায় চালানো হয় বিমান হামলা। একটি বসতবাড়ির উপর বোমাবর্ষণ করা হলে প্রাণ যায় 5 বাসিন্দার, আহত হন অনেকে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকাব অনেকে। আশঙ্কা করা হচ্ছে বাড়বে প্রাণহানি। একই রাতে রাফার পশ্চিমাঞ্চলে ছোড়া হয় মিসাইল। তাতে শিশু সহ মৃত্যু হয় একই পরিবারের 3 সদস্যের। এদিকে আল নাইনা এলাকায় চালানো অভিযানে প্রাণ গেছে 4 ফিলিস্তিনের। বহু দর কষাকষির পর হামাস যুদ্ধবিরতি প্রস্তাব সম্মতি দিলেও নতুন অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেছে ইসরায়েল। এতদিন হামাসকে দায়ী করা দেশটি এখন বলছে যুদ্ধবিরতি প্রস্তাবে তাদের শর্ত পূরণ হয়নি। আলোচনা এগিয়ে নিতে কায়রোতে নতুন প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। নতুন এই টানাপোড়েনে হতাশ গাজাবাসী। আশা করছিলাম যুদ্ধবিরতি হবে, ফিরব নিজ বাড়িতে, কিন্তু আবার শুনছি ইসরায়েলিরা যুদ্ধ বন্ধ করবে না। কত প্রাণ গেলে তারা থামবে আল্লাহ জানেন। হামাসের সিদ্ধান্তে খুশি হয়েছিলাম, তবে নিমেষেই উবে গেল সেই আনন্দ, কারণ ইসরায়েল এবার রাফায় স্থলাভিযান চালানোর ঘোষণা দিয়েছে। ইসরায়েলের দাবি দেওয়া একেবারেই উপেক্ষিত। যুদ্ধবিরতি প্রস্তাবে গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আলোচনা আরো ফলপ্রসূ করতে মিশর যাবে নতুন প্রতিনিধি দল। ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। একই সাথে হামাসের সম্মতির প্রতি জানান সাধুবাদ। সোমবার তুর্কি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যু। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এরদোগান। হামাসের অবস্থানের জন্য ধন্যবাদ জানান তিনি। প্রত্যাশায় ইসরায়েলও যুদ্ধবিরতির শর্ত মেনে নেবে। এই বিষয়ে তেল আবিবকে চাপ প্রয়োগের ওপর গুরুত্ব দেন এরদোগান। পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পশ্চিমাদের প্রতি। হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। একই পদক্ষেপ ইসরায়েলকেও নিতে হবে। এ বিষয়ে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ প্রয়োগের আহ্বান জানাই পশ্চিমা দেশগুলোর প্রতি। ভারতে হলো লোকসভা নির্বাচনের 3য় ধাপের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। সবশেষ তথ্য অনুযায়ী বিকেল 3টা পর্যন্ত 50% ভোট পড়েছে। 3য় দফায় ভোট হচ্ছে 12 রাজ্যের 94 আসনে। এসব আসনের বিপরীতে লড়ছেন 1351 জন প্রার্থী। পশ্চিমবঙ্গের 4 আসন, জঙ্গিপুর উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে হয়েছে ভোট। এই দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের 25টি আসনে হচ্ছে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হয়নি সুরাট আসনে। কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগও তুলেছেন বিজেপির কয়েকজন প্রার্থী। 7 দফা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় গেল 19 ও 26 এপ্রিল।
আহমেদাবাদের একটি ভোট কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে ব্যালটের মাধ্যমে রায় জানান তিনি। স্থানীয় সময় 7:30টার দিকে ভোট কেন্দ্রে যান মোদী। এ সময় তার সাথে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাস্তার দুপাশে ছিল সমর্থকদের ভিড়। মোদীর পক্ষে স্লোগান দেন তারা। প্রধানমন্ত্রীর ছবি এঁকে নিয়ে আসেন এক ভক্ত। ভোট দিতে যাওয়ার পথে তাকে অটোগ্রাফও দেন মোদী। ভোট প্রদান শেষে বের হয়ে জনগণের প্রতি ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী। ট্রোল করে তৈরি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাচের ভিডিও। তিনি তা দেখেছেন, এক্স বা টুইটারে রিপ্লাই পোস্টও করেছেন। নির্বাচনের ভরা মৌসুমে এমন সৃজনশীলতা দেখে আনন্দ পেয়েছেন বলেও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। সম্প্রতি কৃষ্ণা নামের একটি আইডি থেকে পোস্ট করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি মোদীর একটি নাচ। ক্যাপশনে ভারতের প্রধানমন্ত্রীকে দ্য ডিক্টেটর উল্লেখ করে লেখেন, এই ভিডিওর জন্য নিশ্চয়ই গ্রেফতার করা হবে না, যা মুহূর্তেই সাড়া ফেলে নেট দুনিয়ায়। নিজেকে নিয়ে তৈরি মজার ভিডিওটি চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী মোদীরও। তাকে নিয়ে ট্রোল করা হলেও অবশ্য রাগ প্রকাশ করেননি মোদী, বরং পোস্টদাতার সৃজনশীলতার প্রশংসা করেছেন, রিটুইট করেছেন ভিডিওটি। লিখেছেন, আনন্দ পেয়েছেন ভিডিও দেখে। সম্প্রতি একই ধরনের ভিডিও তৈরি করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে। ওই ঘটনায় পোস্টদাতাকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। সময় যত গড়াচ্ছে ফেনীতে ততই স্পষ্ট হচ্ছে ঝড়ের ক্ষয়ক্ষতি। গতকালের কালবৈশাখীতে লন্ডভন্ড এই জেলায় গাছ উপড়ে পড়ে। পল্লী বিদ্যুতের 4 লাখ গ্রাহকের মধ্যে 3 লাখই বিদ্যুৎ বিচ্ছিন্ন। পল্লী বিদ্যুৎ সমিতির হিসাবে সোমবারের ঝড়ে 117টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ার সাথে 839টি স্থানে তার ছিঁড়েছে। 976টি জায়গায় তারের উপর পড়েছে গাছ। 58টি ট্রান্সফরমার নষ্ট আর মিটার ভেঙেছে 509টি। এতে 4 লাখের মধ্যে 3 লাখ গ্রাহকই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যাতায়াত ব্যবস্থা সচল হলেও 6 উপজেলার এখনও গ্রামীণ সড়কগুলো শতভাগ চলাচল উপযোগী হয়নি। বিদ্যুতের কারণে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, ফ্রিজের জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, মোবাইল সমস্যা ভুগতেছে। পানি নেই, গোসল করার মানে কোনো রকম গোসল করতে পারতেছি না। সব রকমের অসুবিধা আমাদের হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে। আমার আওতায় যে আমাদের ঠিকাদারের 10টা গ্রুপ, প্রতি গ্রুপে 8 থেকে 12 জন লেবার আছে। এরকম 10টা গ্রুপ 10টি স্পটে আলাদাভাবে কাজ করছে এবং আমাদের নিজস্ব লোকবল প্রায় 80 থেকে 85টি গ্রুপে কাজ করছে। জাতিসংঘের এবছরের বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন প্রকাশ হয়েছে। দুপুরে ঢাকার একটি হোটেলে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে IOM মহাপরিচালক জানান, গেল 22 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়েছে 650%। তবে দুশ্চিন্তার বিষয় হলো অবৈধ অভিবাসন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো 12% মানুষই বাংলাদেশের বলে জানিয়েছেন তিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহিংসতা বন্ধে নজর দিতে হবে। রোহিঙ্গা অভিবাসীরা বাংলাদেশে সন্ত্রাসবাদ সহ নানা হুমকি ডেকে এনেছে বলেও তুলে ধরেন তিনি। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছে তাদের কারণে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। এখানে রোহিঙ্গা ক্যাম্পগুলো উগ্রবাদের সূতিকাগার হয়ে দাঁড়িয়েছে। মানব পাচার, মাদক ও অস্ত্রের চোরাচালান বেড়েছে। এছাড়াও আমাদের এখানে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। পরিবেশ রক্ষায় সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে 7 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি KM জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই রুল ইস্যু করেন। ব্যক্তি মালিকানাধীন গাছ ব্যতীত সারা দেশে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না সহ 7টি বিষয়ের জবাব দিতে 2 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। সম্প্রতি তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে মর্মে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে।
আদালত 7টা নির্দেশনা দিয়ে 10 দিনের মধ্যে রুল জারি করেছেন এবং রুল শুনানির জন্য তারিখ নির্ধারিত হবে অতি দ্রুত। এবং আপনার এই রুলের মধ্যে যে টার্ম আছে সেটা হলো যে সরকারের বিভিন্ন জায়গায় গাছ কাটা, বিশেষ করে ব্যক্তিগত গাছ ব্যতীত, এটা নিয়ন্ত্রণে কেন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না। প্রতিবন্ধীদের পুনর্বাসনে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ পরিচালিত প্রতিবন্ধী শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের সম্প্রসারিত নবনির্মিত ব্যারিস্টার আব্দুল গনি খান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও মানসিক বিকাশে ভূমিকা রাখছে। প্রতিবন্ধীদের উন্নয়নে ও কিছুটা স্বাভাবিক জীবনযাপনে ফেরাতে সরকারি বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। উদ্বোধন শেষে মন্ত্রী ঘুরে দেখেন শিশু কল্যাণ পরিষদের বর্তমান 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেলে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। বিকেলে 5টা থেকে বি টাইপ টহল দলের সমন্বয়ে বিশেষ এই অভিযানটি পরিচালিত হয়। দার্জিলিং পাড়া এলাকা ঘেরাও করতে তারা তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে কেএনএফ-এর একজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরবর্তীতে তল্লাশি অভিযান চালিয়ে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহারকৃত বাংকার পর্যবেক্ষণ চৌকি ছাড়াও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ড্রোন, 3টি জুম্মোল্যান্ডের পতাকা ও মোবাইল ফোন সহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। বড় ভাইয়ের সামনে ছোট ভাইকে কুপিয়ে খুন করল দুর্বৃত্তরা। বড় ভাই আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে কক্সবাজারের শামলাপুর বাজারে গিয়েছিলেন কক্সবাজার হার্বার্ট ইন্টারন্যাশনাল কলেজের 11শ শ্রেণীর ছাত্র এবং বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহরিয়ার মুরাদ। ভাইয়ের অভিযোগ, হঠাৎ করে 4 থেকে 5 জন যুবক ধারালো অস্ত্র নিয়ে এলো পাতারি কোপায়। স্থানীয়রা গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত মুরাদ 11শ শ্রেণীর ছাত্র এবং বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা। হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এখনো। আহত বড় ভাইও হাসপাতালে চিকিৎসাধীন আছে। মানে এরা আগে থেকে প্ল্যান সাথে রাখছে, আমরা জানি না ওখানে কি হবে। বাজারে গেছি, হঠাৎ করে এরা হামলা করে দিয়েছে। আমার ভাইয়ের ছোট ছেলে ওরা ওনাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এসে সংগঠনবদ্ধভাবে এসে হত্যা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সাগর মহাসাগরের ঢেউ এখন সড়কে। রাস্তায় বিটুমিনের স্তর ভাঁজ হয়ে তৈরি হয়েছে বিভাজক। গত 4 মাস ধরে এমন অবস্থা হলেও সাম্প্রতিক তাপপ্রবাহে ঝিনাইদহ যশোর মহাসড়কের প্রায় 1200 ফুট অংশ বেহাল হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ঝিনাইদহ যশোর মহাসড়কের একাংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিম্নমানের কাজ আর ওভারলোডকে দায়ী করছেন স্থানীয়রা। রাস্তা অনেক বেঁকে গেছে, নিচু হয়ে গেছে, তো এই জন্য প্রতিনিয়তই খুবই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় যে বসে যাচ্ছে, মানে রাস্তা জায়গা জায়গায় নরম পয়েন্ট হয়ে গেছে, গাড়ি উল্টে যাওয়া রিক্স, হেভি জাম হচ্ছে, মোটরসাইকেল অটোমেটিক পাল্টি খাচ্ছে। গাফিলতির কারণে আমাদের রাস্তার এই অবস্থা, বুঝছেন। আর এখানে এই রাস্তা খারাপের জন্য অহরহ অ্যাক্সিডেন্ট হয়। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত হলো সেমিনার ও সচেতনতার র্যালি। সকালে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সেমিনারের আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় তিনি বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য একটি রোগ, তাই জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং প্রতিকারের বিষয়ে তিনি আরও বলেন, দেশকে সুরক্ষিত রাখতে গ্রামীণ পর্যায়েও থ্যালাসেমিয়ার বাহক চিহ্নিতকরণে কাজ করতে হবে। সাভার আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সকালে আশুলিয়ার ধনাইদ ও ইউসুফ মার্কেট এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় 2 কিলোমিটার এলাকায় 7 শতাধিক বসতবাড়ি এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস কর্তৃপক্ষ জানায়, অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে প্লাস্টিকের পাইপ দিয়ে অবৈধ সংযোগগুলো নেওয়া হয়েছিল।
অবৈধ সংযোগ বিচ্ছিন্নে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে বিক্ষোভ মিছিলে অংশ নেয় টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসার প্রধান গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ক্যাম্পাস প্রাঙ্গণে ফিরে আসে। মিছিলে ফিলিস্তিনের মুক্তি চাই, ইসরায়েল নিপাত যাক এমন নানা স্লোগান দেওয়া হয়। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করল মিয়ানমারের অন্তত 200 জান্তা সেনা। রাখাইন প্রদেশে সামরিক বাহিনীর একটি ঘাঁটি দখলের পর তারা আত্মসমর্পণ করে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সেনা সদস্যদের আত্মসমর্পণের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আরাকান আর্মির দাবি অন্তত 5টি ব্যাটালিয়নের সদস্য আত্মসমর্পণ করেছে। 12 দিনের লড়াই শেষে গত বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মংডুতে বর্ডার গার্ড, পুলিশ, বিজিপি হেডকোয়ার্টার্সটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। অঞ্চলটির আরও কয়েকটি ঘাঁটি ও সীমান্ত চৌকি জান্তার দখলে। বুথিডং, মংডু ও আন শহরে আরও কয়েকটি সেনা চৌকি দখলে লড়াই করছে বিদ্রোহীরা। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় স্থানীয়রা এলাকা ছেড়ে পালাচ্ছে অনেকেই। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।